আমার বক্তব্য না, পত্রিকার ভেতরে ফলাও করে ছাপানো হয়েছে। আজকে এই ধরনের বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। স্যান্দন পত্রিকায় কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত যুবক যুবতীর আত্মহত্যা, চুরির ঘটনা, নেশার ঘটনা লাফিয়ে লাফিয়ে সেখানে মধ্যে বাড়ছে। শুধু আমার কথা না, পত্রিকা স্যান্দন পত্রিকা স্যান্দন পত্রিকায় সেই সংবাদ প্রকাশ করা হয়েছে। অনাটন, নেশা, সামনে স্যান্দন পত্রিকায় সেখানের মধ্যে উঠেছে। পত্রিকার মধ্যে ত্রিপুরা দর্মন সরকারের পৃষ্ঠপোষকতায় নেশার মোড়কে মন্দির নগরী, এই পত্রিকা ত্রিপুরা দর্পণ পত্রিকার ভেতরে উঠেছে। এইভাবে প্রত্যেকটা পত্রিকা, স্যান্দন পত্রিকায় গরু সহ আটক 2 চোর পত্রিকার ভেতরে উঠেছে। আজকে এই ধরনের অসংখ্য পত্রিকা সামনে আজকে নদীর, শুধু আমার বক্তব্য না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে মধ্যে 41 লক্ষ মানুষ সেখানের মধ্যে দেখছেন। তারপরও বলছেন সুশাসন, এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সেখানে মধ্যে করছেন। স্যান্দন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ভেতর সেখানে উঠেছে। আপনারা দেখেছেন সেখানে শিশু বিক্রির ঘটনা বাড়ছে। অভাব গ্রাম ত্রিপুরায় সামাজিক অগ্রগতিতে ত্রিপুরা স্থান হয়ে গেছে 27 নম্বরে। স্যান্দন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ভেতরে সেখানে দিয়েছে। আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গা থেকে শিশু উদ্ধার করে তাকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের। ভুলে গেছেন কমলপুর হাসপাতালের সামনে এক উপজাতি মা তার সন্তান বিক্রি করেছিল স্বামীর চিকিৎসার জন্য। আমাদের রাজ্যে সর্বাধিক আরে অসত্য কথা বললে তো আমরা বলবো। আরে অসত্য কথা কেন বলা হচ্ছে? লোক কথা বলছে, আপনারা ডিস্টার্ব করলে কেমন হইব? এই যে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, কি অবস্থা, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ওনারা যখন কথা বলেছেন, প্লিজ গিভ অপরচুনিটি, প্লিজ মাননীয় প্লিজ সদস্য, গিভ অপরচুনিটি টু টক। এইভাবে না স্যার, প্লিজ না স্যার, এটা তো চেয়ারের অসম্মান চাষ। বসে কথা বলে, বসে কিভাবে মাইক দেয়? বসার ঠিক আছে, বসে গেছে, এখন আপনারা বসেন প্লিজ। পুরা অসত্য বললে শুনুন, লাফালাফি কম করেন, লাফালাফি কম অসত্য বলেছেন তখন লাফালাফি একদম কম। আপনি বলেন একদম কম। আমরা বলতে দেবো না, আমরা বলতে দেবো না, তাহলে প্রতিবাদ করবে না? না, আমরা মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না। তাহলে যদি অসত্য বলে প্রতিবাদ করবে, উত্তর দিন। জবাব নেই ভাই, আঙ্গুল নামান মিথ্যা কথা বলছে। আমরা আপনারা বলেছিলেন সেখানে। আরে আমরা দিয়ে করলেন, আপনারা কথা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমরা গিয়েছিলাম আবাংশরা, ওই দিনে আপনারা মিথ্যা প্রচার করেছিলেন। বাবু, আমরা গিয়ে সেখানে তদন্ত করে দেখেছি সন্তান পুরো বিক্রি হয় না। নির্লজ্জ মতো কথা বলছেন পবিত্র বিধানসভার মধ্যে আপনারা। ঠিক আছে, আপনি পরে বলবেন, আপনার সময় আসলে বলবেন। 1 ঘন্টা 2 মিনিট বক্তৃতা দিয়েছে, আমরা এই প্রতিষ্ঠা করিনি স্যার। ঠিক আছে, বেশি কিস্ত হয়ে যাচ্ছে। আপনি রাজ্যপালের ভাষণের উপর কথা বলেন না, তিনটার সমস্যা হবে না, বলেন না স্যার, আমাকে বলতে না দিলে আমি কি করে বলবো? হ্যাঁ, বলেন। আরে শ্যামল বাবু, একটু আমরা এই রিপোর্ট এটা মনে করি না। আমাদের রাজ্যের জনগণের যে চাহিদা, জনগণের যে দাবিগুলো, এই দাবিগুলোর কিচ্ছু এই রিপোর্টটার ভেতরে নেই। যেমন দক্ষিণ জেলা সদর, সেখানে দেখেছেন সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে আমাদের এখানে। সদরের পরে সবচেয়ে বেশি দক্ষিণ জেলাতে গাড়ি চলে। আমরা দাবি করছি, সেখানের মধ্যে একটা দাবি করেছিলাম একটা সিএনজি স্টেশন। গত বিধানসভাতেও সে কথাগুলো বলা হয়েছিল, কিন্তু রাজ্যপালের ভাষণে তা অনুপস্থিত। দিলে পরে সুন্দর হতো এটা। ডিআরডব্লিউ ওয়ার্কার, বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত 10 বছর পূরণ হলে পরে ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে রেগুলার করার রীতি আমাদের রাজ্যে 35 বছর বামফ্রন্ট সরকারের সময় চালু হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময় সেখানে মধ্যে ছিল। আজকে 15 বছর পেরিয়ে গেছে, একটা 16 বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত সেই ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে এখন পর্যন্ত রেগুলার করা হচ্ছে না। 15-16 বছর সেখানে মধ্যে পেরিয়ে গেছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ আপনারা দেখেছেন বেসরকারীকরণ করা হয়েছে বেশ কিছু জায়গায়। সেখানে মধ্যে সাব ডিভিশন, আজকে তার জন্য দুর্দশা তৈরি হয়েছে। স্টাফ নেই সেখানে, 10 দিনে কল করলেও সেখানের মধ্যে যায় না। এই ধরনের দুর্দশা
ট্রাইবেল এলাকার ভেতরে এখানে আছেন, ওনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কাজে এই ধরনের একটি অবস্থার ভেতরে আছে। যারা সেখানে মধ্যে কন্ট্রাকচুয়াল এআরকে কোম্পানির 196 জন স্টাফ সেখানে আছে, 12,700 টাকা তাদের বেতন দেওয়ার কথা, 6,980 টাকা মাত্র বেতন পাচ্ছেন। গত 4 মাস তারা বেতন পাচ্ছেন না। কি করে তারা কাজ করবেন? আজকে কাজ করতে পারছেন না, সেখানে এক অব্যবস্থা সেখানে মধ্যে তৈরি হয়েছে। এটাই হচ্ছে সুশাসন আমাদের রাজ্যের ভেতরে চলছে। 40,000 সামাজিক ভাতা আপনারা বলছেন সেখানে মধ্যে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সেখানে মধ্যে দেখছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে 40,000-এর উপরে ভাতা প্রাপক তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ থেকে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে আছে। আমার কথা যদি মিথ্যা হয় সার্ভে করুন, আমি ফিরিয়ে দেওয়া রাজ্যপাল মহোদয় 40,000 ভাতা, 40,000 ভাতা, ফিরিয়ে দেওয়ার জন্য এই 40,000 ভাতা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই লিস্টটা একটু যদি এখানে আপনারা পেশ করেন, আর না হয়তো এটা উদ্ধ করুন, না হয়তো লিস্টটা থাকে পরে বলবেন মন্ত্রীরা, আমি শুনবো। কেন ডিস্টার্ব করবে? আমাদের ছিল অনেক 40,000 হয় না না না, আপনার কথা থাকি আপনি উত্তর দিন। পেলেন রিপোর্টটা একটু আপনারা এখানে সাবমিট ঠিক আছে মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব ঠিক আছে বলবো স্যার। আমাকে বলেন, স্যার বলেন। এভাবে বললে আমি তো স্যার ভাষাগুলো ভুলে যাচ্ছি। এভাবে যদি ডিস্টার্ব করে, কাউকে তো এরকম ডিস্টার্ব হয়নি স্যার, আমরা তো এরকম ভাবে ডিস্টার্ব করিনি স্যার। বলেন বলেন, সময় যেতেছে, তাড়াতাড়ি বলেন। না, আমার সময় তো ওরা নষ্ট করছে স্যার। আমাদের রাজ্যের ওবিসিভুক্ত মানুষ জনসংখ্যার তথ্য হিসাবে 9,04,120 জন ওবিসিভুক্ত মানুষ আমাদের এখানে আছে, আমাদের রাজ্যে আছে। প্রায় 1/4 জনসংখ্যার মানুষ সেখানে আছে। রতনবাবু উঠে গেছেন, যখন উনি সেখানে মধ্যে বিরোধী পক্ষে ছিলেন, এমন কোন বিধানসভা বাদ যেত না যেদিন ওবিসিদের জন্য কান্না করতেন না। তাদের সংরক্ষণ এখন কোথায়? একটা শব্দ কেন উচ্চারণ হয় না? এত বড় রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল রিপোর্ট পেশ করলেন, 1/4 জনজাতি জনঅংশের মানুষ, তাদের সাথে একটা কথা সেই রিপোর্টের মধ্যে বললেন না। তারপরে বলছেন এই রিপোর্ট সেখানে মধ্যে জুমলা না। আমরা বলছি তাদের স্বার্থের কথাটা রতনবাবুকে আবার বলা উচিত, কারণ তিনি দীর্ঘদিন বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো সেখানে মধ্যে বলেছিলেন। আমাদের নগর উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরটা সেখানে দেখেন, আমি আর নজর দেওয়ার কথা সেখানে মধ্যে বলবো। অনেকটা অভিভাবকহীন অবস্থার মধ্যে আছে। মন্ত্রী আছেন কিন্তু উনি হয়তো সময় দিতে পারছেন না। দেখা দরকার নগর উন্নয়নের হচ্ছে মূল আমাদের রাজ্যের নগর পরিকাঠামো গড়ে তোলা, এডিসিতে নগর গঠন করা। এই কথাগুলো অনেকবার আলোচিত হয়েছিল এবং সেখানে টুডা বলে একটা প্রকল্প আছে, যেই প্রকল্পে টাকা আসে কিন্তু সেই টাকার কোনো উন্নয়নগুলো হচ্ছে না, স্তব্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে নজর দেওয়া সেখানে মধ্যে দরকার, আমাদের রিপোর্টের মধ্যে নেই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে অর্থ নিয়ে আমাদের নগর উন্নয়নের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু গতবারও সেই রিপোর্টের মধ্যে এসেছিল, তার কাজ চলছে। এখনো সেই রিপোর্টের ভেতরে, রাজ্যপালের রিপোর্টের ভেতরে এই আলোচনা হচ্ছে যে তার ভিত্তিতে কাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি কি তা কিন্তু সেখানে মধ্যে এর মধ্যে বলতে পারলেন না। এই জিনিসগুলোতে দেওয়া দরকার। জল জীবন জল মিশন, বড় বড় সাইনবোর্ড, বড় বড় প্রচার, স্টিকার, গ্রামে ঘুরে একটু দেখুন, তদন্ত করে দেখুন, সেই হাইড্রেনটা আছে আর স্টিকারটা আছে, জল পড়ে না। কোথাও পাইপলাইন হয়নি, কোথাও সেখানে মধ্যে জল ছিল বন্ধ হয়ে গেছে, এখন আর মানুষ সেখানে মধ্যে জল পাচ্ছেন না। কিন্তু জল জীবন জল মিশন নিয়ে ব্যাপক প্রচার সেখানে মধ্যে করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে যে মানুষের যে সমস্যার সমাধান সেখানে মধ্যে হচ্ছে না। বিশেষ করে দূর দূরান্ত ট্রাইবেল এলাকা, সেখানে তো মানুষ জল সেখানে মধ্যে পাচ্ছে না। আজকে কিন্তু সেই বিষয়গুলো এই রিপোর্টের ভেতরে সেখানে তুলে ধরতে পারেনি। তথ্য এটা বলছে 5.5 লক্ষ বাড়িতে জলের সংযোগ নাকি দেওয়া হয়েছে। আমি জানি না 73.74% বাড়িতে নাকি জল পৌঁছে গেছে। তো এই যদি অবস্থা হয়, মানুষ কলস নিয়ে কেন রাস্তার মধ্যে বসতে হয় 2-3 দিন পর? এই ধরনের জলের সংকট কেন আমাদের রাজ্যের ভেতর রয়েছে? কাজে এই রিপোর্ট কি করে সেখানে মানবো? একটা রিপোর্ট দিলেই তার সেখানে মধ্যে মানা যায় না। আমাদের রাজ্যের ক্যান্সার পেশেন্ট, আমি নিজেও একজন ক্যান্সার রোগী, আমি তার ব্যথা সবচেয়ে বেশি পরিমাণে বুঝি। উনি ডাক্তার, মুখ্যমন্ত্রী, কাজে উনিও বুঝবেন। 2011 সালে আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে পলিয়েটিভ কেয়ার সেন্টার সেখানে মধ্যে চালু হয়েছিল আমাদের রাজ্যের ভেতরে। এগুলোর মধ্য দিয়ে যে সমস্ত ক্যান্সার রোগীরা বিছনা থেকে উঠতে পারে না, তাদের বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দেওয়ার কথা, বন্ধ হয়ে আছে। এই পরিষেবাটা প্রায় বন্ধ। খোঁজ নেওয়ার জন্য আমি বলবো, একটা মানবিক বিষয়,
আরেকটি বিষয়, ক্যান্সার ডিটেকশন সেন্টার, 40টা ডিটেকশন সেন্টার 2016 সালে চালু করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। একটা ডিটেকশন সেন্টার সেখানে কাজ করছে না ঠিকভাবে। ডাক্তার যাওয়ার কথা, সপ্তাহে একবার সেখানে চেক আপ করার কথা, মানুষ সেখানে আসবেন সংবেদনশীল এই ক্যান্সার রোগীরা, তাদের স্বার্থে এই জিনিসগুলো নেই সেখানে মধ্যে। আমাদের রিপোর্টে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলোর মধ্য দিয়ে সামাজিকভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল, অর্থনৈতিক থেকে দুর্বল, তাদের চিকিৎসার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই রিপোর্টের ভেতরে সেখানে মধ্যে নেই। কিন্তু আমাদেরকে বলে যেতে হবে সুশাসন সেখানে মধ্যে চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনারা সবাই জানেন, আমি চিঠি দিয়েছিলাম 2-3 বার। হ্যাঁ, সুশান্ত বাবুর উত্তরটা আমি পাই, উনি সেই ভদ্রতাটা দেখান, অন্য কাউকে চিঠি দিলে সেটা আমি পাই না, কিন্তু উনি অন্তত চিঠিটার রিসিভ করেছেন, অন্তত তার চিঠিটা সেখানে দিয়ে বলেন আমি বিষয়টা সেখানে মধ্যে দেখছি। কতদিন হয়েছে ঘোষণা? দুর্গাপূজার আগে সেখানে দেওয়ার কথা, আজ পর্যন্ত সেখানে হচ্ছে না। কি রাজ্য সরকার কি উদ্যোগের অভাব, নাকি এটা দিয়ে আমাদের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার ব্যবস্থা? প্লেনে প্রচুর টাকা সেখানে পড়ে, কাজে কলকাতার সঙ্গে যোগাযোগের একটা বিরাট মাধ্যম, কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্যপালের ভাষণে তার বিন্দু মাত্র সেখানে মধ্যে উল্লেখ সেখানে মধ্যে আমরা দেখিনি। তারপরে বলতে হবে সুশাসন আমাদের রাজ্যের ভেতর সেখানে মধ্যে চলছে। এসটি সাপ্ল্যান্ড আপনারা জানেন, যার মধ্যে দিয়ে দুর্বল অংশের মানুষ তাদের সেবা করার জন্য অন্তত এই 2টি সাপ্ল্যান্ড সেখানের মধ্যে কাজ করে। আমাদের রাজ্যের ভেতরে এই এসটি সাপ্ল্যান্ড সংবেদনশীল এই বিষয় আলোচনা নেই। তথ্য দিয়ে কি হবে? উপজাতি অংশের মানুষ, তফসিলিভুক্ত পিছিয়ে পড়া এই অংশের মানুষ, তাদের সাথে কতটুকু কাজ হচ্ছে? এসটি সাপ্ল্যান্ডে কি কাজ হচ্ছে? ওই রাজ্যপালের ভাষণের ভেতরে একটি রিপোর্ট সেখানে মধ্যে উত্থাপন করা হয়নি। এই বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। স্কিল ডেভেলপমেন্ট অত্যধিক গুরুত্বপূর্ণ। অর্ধশিক্ষিত যারা, বলছি স্যার, অর্ধশিক্ষিত যারা, তাদের জন্য স্বনির্ভরের গত 1 বছরে স্কিমে কোনো টাকা পয়সা সেখানে মধ্যে আসছে না, প্রশিক্ষণটা সেখানে মধ্যে ঝুলে আছে। রাজ্যপাল মহোদয় কিন্তু বলেননি, কিন্তু সুশাসনের কথা তিনি সেখানে মধ্যে বলে গেছেন। রাজ্য সরকারের গৃহীত ঋণের বোঝা 23,000 কোটি টাকা, এই জনগণের ঘাড়ে এই ঋণ সেখানে চেপে আছে। এই ঋণ কিভাবে পরিশোধ হচ্ছে, এটার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার সেখানে মধ্যে নিচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 23,000 কোটির ঋণ আমাদের মাথার উপর সেখানে রয়েছে। রাজ্য সরকার কোন গতিতে আস্তে আস্তে করে সেগুলোকে পরিশোধ করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? একটি লাইন রাজ্যপালের ভাষণের মধ্যে নেই। 23,000 কোটি টাকার ঋণ মাথার উপর নিয়ে তারপর আমাদের বলতে হচ্ছে সুশাসন চলছে আমাদের রাজ্যের ভেতরে, এই কথাটা সেখানে মধ্যে বলতে হচ্ছে। মৎস্যের উৎপাদন, সুধাংশু বাবু আছেন এখানে, উনি বলেছেন বিভিন্ন মিটিং এ গিয়ে রিভিউ করছেন, খুব ভালো দিক। কিন্তু এতই যদি মাছের উৎপাদন আমাদের রাজ্যের ভেতরে সেখানে বেড়ে থাকে, কলকাতা থেকে মাছ আনতে হচ্ছে কেন? বাংলাদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন? সেখান থেকে মাছ না এলে আমাদের অনুষ্ঠানগুলো সেখানে ঠিকভাবে আমরা কেন করতে পারছি না? আরেকটা তথ্য যেখানে মধ্যে দেওয়া উচিত ছিল, আমাদের সরকারি উদ্যোগে আমাদের জলাশয়গুলো থেকে উৎপাদন কি করে বাড়ছে, আমাদের সেই উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কি উদ্যোগ সেখানে মধ্যে গ্রহণ করছি। রিপোর্টটার মধ্যে কিচ্ছু সেখানে মধ্যে নেই। কতগুলো বেনিফিশিয়ারিকে কত টাকা দিয়েছি শুধু তার রিপোর্ট সেখানে মধ্যে দেওয়া হয়েছে। এই জন্যই বলছি এই দিয়ে সুশাসনের গল্প করার সেখানে মধ্যে যায় না। 11 নম্বর পয়েন্টে সেখানে রাজ্যপালের ভাষণে সেখানে মধ্যে বলা হয়েছে 54% এলাকায় ধান চাষ হয়ে গেছে। 54% এলাকায় ধান চাষ হচ্ছে, প্রচুর ধান কেনা হচ্ছে। হ্যাঁ, সরকার ধান কিনছেন, অস্বীকার করতে পারবো না আমরা। 22 টাকাটা 24 টাকা রেট করেছে, অস্বীকার করতে পারবো না, সরকারের ভালো উদ্যোগ। কিন্তু এতই যদি হয়, গোলবাজারে জানতো বড় বড় গুদামের ভেতরে যে চালগুলো বন্দি যাচ্ছে, সেই চালগুলো কোথেকে আসে? সমস্ত চালগুলো আসছে বাইরের। আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? একটু শেষ করে আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? তাহলে পরে এই ধরনের কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল সেখানে মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। কাজে এই জিনিসগুলো সেখানে মধ্যে দেখতে হবে। মহিলা বিল খুব সুন্দরভাবে উনি রিপোর্ট সেদিন পেশ করেছিলেন, কিন্তু মহিলা বিলের কার্যকরতা কোথায়? আমরাই করেছি আমাদের রাজ্যের ভেতরে। পৌর সংস্থা, পঞ্চায়েত, স্তর পঞ্চায়েতের মধ্যে 50% মহিলাদের রিজার্ভেশন আমরাই সেখানে মধ্যে করতে পেরেছি। কাজে ওই ধরনের বিল, যে বিল 2029 সালের পরে গিয়ে আলোচনা হবে, আর আজকে বিধানসভায় সেগুলো তুলে মানুষকে বিভ্রান্ত করছেন সুশাসনের কথা বলে, এই জিনিসগুলো সেখানে মধ্যে আমাদের রিপোর্টের ভেতরে নেই। এগুলো সফলতা আমাদের রাজ্যের, বামফ্রন্ট করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সফলতা। এই জিনিসগুলোর ভিত্তিতে আমাদের এখানে মধ্যে কথা বলা উচিত ছিল, কিন্তু এগুলো সেখানে মধ্যে আসেনি। এই জিনিসগুলো আমাদের রয়ে গেছে। আমি এই কথা বলতে চাই, সুশাসন যদি হয়ে থাকে, সুশাসন বলতে অসুবিধা কি? আমরা বিরোধী বলে কি শুধু বিরোধিতা করবো না? কিন্তু আমাদের রাজ্যের মানুষ না খেয়ে আছে, আমাদের জনজাতি অংশের মানুষ তারা না খেয়ে আছে। আমাদের রাজ্যের ভেতর জুমলা বৃদ্ধি চলছে, আমাদের রাজ্যের ভেতরে সেখানে মধ্যে তোলাবাজি চলছে।
বিভিন্ন সময় সেখানে মধ্যে দেখেছেন মন্ত্রী গিয়ে সেখানে মধ্যে ওই তালা দিতে হচ্ছে, ওই বিধায়ক গিয়ে রাস্তা পাহারা দিতে হচ্ছে। তারপর আমাদের বলতে হবে আমাদের রাজ্যের ভেতরে সুশাসন সেখানে মধ্যে চলছে। আমাদের রাজ্যের প্রতিদিন পত্রিকা খুললে একটার পর একটা অনিয়মের ছাপ সেখানে মধ্যে প্রকাশিত হচ্ছে প্রতিদিনের পত্রিকার ভেতর দাঁড়িয়ে। তারপর আমাদের বলতে হবে সুশাসন চলছে না, আমরা বলবো না। সেই জন্যই আমরা বলছি মাননীয় যে সদস্য, রিপোর্ট please, এক please, মিনিট যে রিপোর্ট সেখানে মধ্যে উত্থাপন করা হচ্ছে মনের দিক থেকে আমি শুধু না, ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ অন্তত রাজ্যপালের এই ভাষণ সেখানে মধ্যে মেনে নিতে পারে না। এটাকে সংশোধন করে বিধানসভাতে আবার পেশ করা হোক, এই দাবি সেখানে মধ্যে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সদস্য দীপঙ্কর বাবু যেটা বলেছেন, আমার ডিপার্টমেন্টের একটু সেখানে সাবজেক্ট না, আমি বক্তব্য ওনাকে ডিস্টার্ব করিনি, পয়েন্ট অফ অর্ডার দেইনি, ওনাকে বলতে দিয়েছি। উনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কথা বলেছেন, তো ওনার স্পিড যা ছিল কাঞ্চনজঙ্ঘা থেকেও বেশি ছিল, বক্তব্যের যা স্পিড ছিল। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, উনিও আমাকে চিঠি দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানবেন, এখানে আমাদের প্রাক্তন সাংসদও আছেন, জিতেন বাবু মাননীয় সদস্য। রেল আমরা নির্ধারণ করি না বা ঠিক করি না, রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্ধারণ করে না যে কবে থেকে শুরু হবে, কোথায় যাবে, কোথেকে যাবে। আমরা দাবি জানাতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়েও ওনার সঙ্গে দেখা করেছি, দাবি জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে। আমাদের যৌথ প্রয়াসে সেটা হয়েছে এবং আপনি কাঞ্চনজঙ্ঘা শুধু নয়, আপনি নিজেও যেহেতু একটা বিশেষ রোগে ভুগছেন, আপনি বলেছেন তার ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাওয়ার জন্য লোকমান্য তিলক এক্সপ্রেসও এখান থেকে ডাইরেক্ট মুম্বাই চালু করা হয়েছে। এটাই অ্যাচিভমেন্ট বলবেন। একটা কথা তো আবার তো বললেন না বা প্রয়োজনীয়তা বোধ করলেন না যে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে তারা রেল দিয়েছে। আপনাদের সময় তো এই সুযোগ সুবিধা ছিল না। শুধু অপোজ করবেন, ভুল ধরবেন। এটা বলে কথায় বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। ঠিক। স্বর্গে গেলেও আপনারা ভুল ধরবেন। একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে, ডিক্লেয়ার করেছে, কবে চালু হবে। গভর্নরের কি দোষ? আমরা তো অ্যাচিভমেন্ট গুলো আমরা তৈরি করেছি, গভর্নরকে দিয়েছি, গভর্নর সেটা রিড আউট করেছে। তা আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থাকবে, যেহেতু বিরোধী দলে আছেন, রাজ্যে আছেন, কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টটাও একটু বলবেন যে ধন্যবাদ জানাচ্ছি লোকমান্য তিলক এসছে, আমাদের আগে কটা ডেমো ট্রেন ছিল, আজকে কটা ডেমো ট্রেন এসছে। আপনি আমাকে চিঠি দিয়েছেন বেলোনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু কম্পার্টমেন্ট না, একটা ডেমো ট্রেন আপনাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা মানুষ। সেটা তো বললেন না। মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের সেই অ্যাচিভমেন্টটা তো বললেন না। তা আমি বলবো আগামী দিন এগুলো মাথায় রাখবেন। এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। সমস্ত কিছু যার জন্ডিস থাকে সমস্ত কিছু ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। তা আপনাদের অবস্থা হচ্ছে সেটা। আগামী দিন এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্টটা বলার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মাননীয় কিন্তু যে সদস্য ট্রেনটা গেছে তার যে পাল ভাড়া, সুধাংশু। সেই ভাড়াতে ক্যান্সার পেশেন্ট দিতে পারবে না, এত ভাড়া। ঠিক আছে। হ্যাঁ, মাননীয় সদস্য পাল সুধাংশু। Honorable Deputy Speaker, sir, and all the esteemed members in the House. First of all, I would like to wish everyone a Happy New Year. Today, I will not criticize the address of His Excellency Governor, but I would like to add some few points which needs to be intervened. Sir, I would like to thank the government that the government will establish a new medical institute in our district, Dhalai district. But, sir, kindly, I'm saying this to Honorable Chief Minister, kindly look into the letter which I have wrote to you regarding the shortage of medical staff like doctors, staff nurse, pharmacists, and also staff quarters, which I have mentioned in my application earlier for my constituency. But I would like to talk about the whole state, because PHCs and CHCs cannot work with only 2 or 3 doctors, without no permanent pharmacies. So, taking care of the health, let the government decide to recruit more doctors and
let the crowd of GB, IGM and other hospital also decrease. If the primary level and the CHCs and PHCs, the patient remains up to the primary level, then there will be less crowd in town hospitals. When the government launch any schemes or any projects, let the government consult the habitants first. Why I am saying this? Because the villagers know what they need, not someone who is staying kilometers away from the inhabitants. The villagers know what is their requirement, not some politicians, not some leaders, or not some officers. So any kind of projects or any kind of schemes, let the people be aware first. Let the inhabitants know what they are getting and what they will get. This will be my request. I am saying this because our officers, especially primary level officers, there is no clarity. You have to accept that there is no clarity in the primary level officers. Some officials are even entertaining politicians. This is the reason I will say that please train such kind of professionals. There is a training institute, CIPART. In this training institute, you can train them so that they know the work culture, they know the ethics, what they are going to do, what they will do for the people. Simply entertaining politicians, this is not the ethics of their job. And I can say that about 50% of the problem of the indigenous people of Tripura will be solved when the employee do their duties, when the employee do their jobs with faith. This is what I will say. When the government had taken steps on adopting e-office, let it be foster transparency. Let the primary level officers be clear with all the initiatives. Let the office learn to research for solving complex, unstructured problems in real-time basis. Here the government had addressed the quality education of universities and colleges. It's fine. But please also introduce journalism and mass communication in colleges. Please recruit more faculty members in universities, colleges. There are lots of vacancies. You say be it engineers, ST engineers, about 100 posts are left. So let it be filled. And especially university, I'm saying, let it not also violate the regulations of UGC. We need more professors in university. As per the report, it's not sufficient. There's a long gap of recruitment in universities also. And here talking about the agriculture and allied sector, farm mechanism, animal safety and insurance, please look into the matter of wild elephants also, especially in Mungiakami and other nearby areas. Many crop lands and many households, people are being damaged. People's houses were being damaged by wild elephants. So the government also should take proper measures. They should deploy more volunteers, wild elephant watchers, wild animal watchers. And talking about agriculture, sericulture, I would like to also say that beside the extension of rubber plantation in areas or the beneficiaries, please improve the cost and price of rubber also. This will help the indigenous tribe of the state. When the government had addressed about the handloom sector in my area, in my constituency, at Naitong Chora, there is a cluster office of handloom and handicrafts also, but it's not functioning. If it functions, many women and many weavers and artisans will be benefited. So kindly, I would like to urge the department to kindly look into it.
I would also like to add a few on government comprehensive plans on tourism. In my constituency, there is a pilgrimage. There is a holy pilgrimage which is called Hapung Raja. Every year in the month of April, thousands of devotees come. The program is to be held for 2 days, but there is no road, there is no water. It's at the top of Longtrai Hill. Thousands and thousands of people come. They had requested me also that government should look into it. So I think the tourism department or the concerned minister who holds the portfolio will look into it. After the government had introduced Swadesh Darshan scheme, the smart city Agartala, this is very important. I'm talking in the house. The smart city, which is the pride, which is the heritage of a state. So can we just imagine what kind of peanut-sized butter bread that employees are having? Where care puja is being done, there, how can you even think of building, constructing a toilet, a septic tank? This is not going in the right way. So this is why I'm saying that how will we take pride? How will we go out and say that we have this rich culture, our pride, our heritage? We cannot claim in this kind of mentality. Coming to Nasha Mukt Bharat or state or whatever, Nasha Mukt slogan is violated in all subdivisions. Let me tell you why. Because every drug addict or the one who buy drugs, they know where the dealer is. I'm not targeting the intelligence of the state or the source of the police. But you see, every buyer knows where the dealer is, but the police doesn't. So there is something lacking in between the system. There is something gap between the source. There is something lacking within us. So as the elected representative of the concerned area, I don't know about other areas, I have been watching, I have been taking data. So I hope the Home Department will look into it with strict actions. And talking about power and water connections, due to the experiment of new agencies in the state, which comes from center, or the new agencies, it's like both the department are not sticking. Due to their not sticking behavior, my people are suffering. Here, the address of the government had stated that 73.74% tap water connection has been covered. See, let me not educate the government, but I would like to say the survey should be complete when the water reach up to the house, not only the tap. So my constituency has more than 13 to 14 villages who had never seen a sign of water given by government. They still dig the mud nearby the stream, nearby the river, which is not drinkable during monsoon season. There are tons of places which needs to be visited by government. I have visited more than 12 areas. No official had reached that village. No legislator in the past had reached that village. But I had gone there. They hold my hand and cry that, sir, we hope in you, we hope in the government. They never cared what the government is, who the government is, which party is ruling, which party is taking the responsibility to all the schemes reaching up to there. They never cared. What they want is water, electric, and roads. There are many villages which needs to be intervened,
and I hope the department will do so. And last but not the least, we all in this house, we have been showing sympathy on ADC, the Tripura Tribal Areas Autonomous District Councils, and the people of the ADC. We are already saying that Janjatis are developed, it's developing. Yes, it's developing. But see, where is the gap? The Mukhyamantri Satellite Town Development Scheme, which is of 500 crores. Mukhyamantri Nagar Unnayan Prakalpa, 1500 crores. And what about ADC? This house knows better what the fund flow is in the ADC. Whatever we may say, whatever we may shout here in the house, but deep inside we all know how it is funded to the ADC, how the fund flow is going, we all know that. Let's not go to the logistic or the statistic or whatever the fund flow is. I would like to conclude. I will say, please do not keep the people, the indigenous people of Tripura at the bottom of the government priorities. And there will be no development if the government officials keeps on entertaining politicians. This is what I'm again repeating in the house. Government officials should be trained. They should know their jobs, their work culture and ethics. Let them be sincere to their duties, then half of the problems of the state will be gone. So, thank you once again for letting me speak. Happy New Year once again. Thank you. ধন্যবাদ। মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে আলোচনা, সেই আলোচনায় আমি রাজ্যপালের ভাষণকে সম্পূর্ণভাবে সমর্থন করি বলতে চাই। বিশেষ করে ওনার ভাষণে পরিষ্কার দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে সমস্ত সেক্টরে যে বিকাশমুখী কাজ রাজ্য যে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা পরিষ্কার চিত্র সেখানটায় বেশি উঠছে। এই জায়গায় আমি বলবো, যারা সেখানটায় বলার চেষ্টা করছে বারবার, আমি মনে করি বিরোধিতা যারা করে তারা বিরোধিতা অবশ্যই করতেই পারে, কিন্তু বাস্তব ঘটনা আমরা যদি দেখি, ওনাদেরকে যদি প্রশ্ন করি, 25 বছর ক্ষমতায় ছিল, একটা টানা পাহাড়কে নিয়ে বলা, কৃষককে নিয়ে বলা, এবং গত 5 বছরও দেখেছি বিধানসভার অধিবেশনে বারবার বলার চেষ্টা করত 23-এর নির্বাচনের আগে যে মানুষ তৈরি হচ্ছে, কি কাজ করেছে। আশা করি সেই 23 নির্বাচনের জবাব ওনারা পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যকে 3 থেকে 3.5 লক্ষ ঘর দিতে হচ্ছে? কেন সেই দিন ঘরের ব্যবস্থা হলো না? একটা পরিষ্কার চিত্র, আয়না তো পরিষ্কার সামনে ভেসে উঠছে যে কাজ হচ্ছে রাজ্যে প্রত্যেকটা সেক্টরে, বলতে দ্বিধা নেই। একটা সময় পঞ্চায়েতে এফএফসি লাগু ছিল, ফান্ড পেত, এডিসি কেন পেত না বিসি? আজকে ওনাদেরকে যদি প্রশ্ন করি, বিসিতে কেন এফএফসি টাকা দেওয়া হতো না? কেন আমাদের সরকার এসে সেটা করতে হবে? কেন 1% 2% বাড়িতে জলের ব্যবস্থা ছিল? থাকতেই পারে, জল যেহেতু কাজ হয়েছে, জল যাবে প্রত্যেক বাড়িতে, মাঝখানে ডিস্টার্ব হতে পারে, সমস্যা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, কিন্তু জল যে যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ, সেই ব্যবস্থা কেন নেওয়া হলো?
কেন আজকের দিনে সরকার সেখানে পাহাড়ে এসেছি টাকা দেওয়া হবে? নিজেরা প্রশ্ন করুন না, ত্রুটি তো ধরা যায়, কিন্তু যেগুলি হচ্ছে এগুলি স্বীকার করা দরকার। কি দেখতাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যের মানুষ 18 সালে পরিবর্তন করেছে, এই রাজ্যের অভিশপ্ত দিন থেকে মুক্তি পেয়েছে। কারণ এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে অপসংস্কৃতি কায়েম করেছিল, ঘুম থেকে উঠলেই দেখতাম কৃষক সবার চাঁদা বাড়ি বাড়ি। 3 দিন পরে হলেই নারী সমিতির চাঁদা, ছাত্রদের স্কুলে পাঠায়, ছেলে মেয়েদের স্কুলে গেলে এসএফআই চাঁদা, স্কুলগুলাকে রাজনীতির আতুরঘর। 3 দিন পরেই আবার দেখতাম মানে মাসে বাদ নেই 10 থেকে 15 দিন চাঁদাবাজি, স্কুলে চাঁদাবাজি, আর একদিকে সন্ত্রাস। কেন বলছি কথাগুলা? নয়নবাবু বলার চেষ্টা করেছে ছাপ্পা ভোট। আজকে অপোজিশন লিডার অনিমেষ যখন উপস্থিত আছেন, আমি সাক্ষী রেখে বলছি, আমরা ছোট ছিলাম, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাগরাইকপা সেন্টার অগুরবাবুর বিরুদ্ধে, অগুরবাবুর নেতৃত্বে, কিরণমালার নেতৃত্বে যখন 2 ঘন্টা ভোট চলছে, আমরা ওনাকে ফোন করে বলি, দাদা আমাদের এজেন্টকে নাগরাইকপা স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়িতে চৌকির করে বেঁধে রেখে ছাপ্পা ভোট হচ্ছে। অনিমেষ দেওয়া তৎক্ষণাৎ ফোর্স নিয়ে ছুটে গেছেন, সেই ফোর্স নিয়ে ছুটে সেই এজেন্টকে ছুটিয়ে উনি থেকে ওখানটায় বসাতে হয়েছে। এই ছিল গণতন্ত্র, এই ছিল আইনের শাসন, এই ছিল। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্রের বাণী, আর উনাদের মুক্তে গণতন্ত্রের বাণী আমাদের শুনতে হবে। যে রক্তে রঞ্জিত হয়েছে ত্রিপুরা হচ্ছে, হাজার হাজার মানুষ করে হয়েছে। কে শরণার্থী শিবির তৈরি হয়েছে, ভাতৃঘাতী দাঙ্গা কে তৈরি করেছে, কল্যাণপুর শিবির কে তৈরি করেছে, দাচরা শিবির কে তৈরি করেছে। আজকেও মানুষ অসহায় পরিবার, জাতি জনজাতির মধ্যে ভাতৃঘাতী দাঙ্গা। নির্মলবাবু আছেন, ছাত্র রাজনীতিতে করতেন, উদাহরণের সামনে দাম দিয়ে বলছে কি অপরাধ ছিল রাখাল শাস্তি জীবিত কোর্টের সামনে 2টা আঙ্গুল কেটে নেওয়া হলো দিনের বেলা, প্রকাশ্য দিনের বেলা কোর্টের সামনে, পুলিশ প্রশাসনের সামনে। আমি খোয়াই শহরে ভালো দেখতাম দীপঙ্কর নাথ, আর উনারা আজকে বাড়ি গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে খুন করে দেওয়া প্রকাশ্য শহরে। গণতন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না, আইন ছিল না, প্রশাসন ছিল না। আর আজকে যখন রাজ্যের কাজ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, হ্যাঁ সময় লাগবে, 5 বছর, তার মধ্যে কোভিড পিরিয়ড, তার মধ্যে দ্বিতীয়বার সরকার, একটা চিত্র তো আমাদের কাছে পরিষ্কার যে এই সরকার মানুষের স্বার্থে কাজ করছে, এই সরকার আপামর জনগণের স্বার্থে কাজ করছে। এটা পরিষ্কার, যতই বলুন না কেন। এই বলাতে কি হচ্ছে জানেন, এটা সারা রাজ্যের মানুষ দেখছে, বিগত দিনে বলেছেন। আর এই মিথ্যা আশ্রয় নিয়ে বলার কারণেই 23-এ এই রেজাল্ট আপনাদেরকে দিয়েছে এই রাজ্যের মানুষ। কাজেই সেখান থেকে শুধরানো উচিত। বিরোধীরা বিরোধিতা করবে, আমরা আমাদের কাজ করি, কিন্তু সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে কৃষকদের কথা বলার চেষ্টা করেছে। বলুন তো কৃষকদের জন্য কি করেছে? 25টা বছর আন্দোলন, চাঁদাবাজি, ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা ছাড়া আর কি হয়েছে? তাজ্জব হয়ে যেতাম, বাড়িতে যখন যেত কৃষক সভার চাঁদা দিতে, বলতো দাদা তো বাড়িতে নেই, বিকালবেলা আসে বলতো 1 ডিব্বা চাল দিয়ে দিই। আজ সর্বনাশ, ওই পরিবার কোথা থেকে খাবে সেটার ব্যবস্থা নেই, তার চাঁদাটা আগে লাগে। এর নাম গণতন্ত্র? এর নাম সরকার? এর নাম মানুষের জন্য কাজ করার সরকার? যদি বলি শেষ হবে না। এগুলা বাস্তব সত্যটা বলা উচিত। আজকে কৃষকরা পাহাড়ে যান, পাট্টার ভাতা পাচ্ছে বছরে 4000 টাকা, সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে, ভারতবর্ষে কোথাও নেই। আজকে ফ্রিতে, যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে। ভাবুন না, দেশে তো অনেক প্রধানমন্ত্রী হয়েছে, এই রাজ্যে তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে। আবার দ্বিতীয়বার সেটাকে 28 সাল করে দেওয়া হয়েছে। বিপিএল অন্তর্ভুক্ত প্রায়োরিটি যারা আছে, কি দরকার মানুষের? প্রথম থাকার ব্যবস্থা থাকতে হবে, খাবারের ব্যবস্থা থাকতে হবে, জলের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা। আজকে আমাদের সরকার এসে সেই ব্যবস্থাগুলি করতে হলো। আজকে কেন? আজকে মানুষ ঘর পাচ্ছে, করাপশন নেই, আজকে শৌচালয় পাচ্ছে, আজকে বাড়ি বাড়ি জল যাচ্ছে, আজকে
বিনা পয়সা রেশন পাচ্ছে, আজকে বাধা পাচ্ছে, আজকে কিষাণ নিধি বাধা পাচ্ছে, দেখার কাজ হচ্ছে। তারপর আর সবচেয়ে বেশি আমি খুশি এই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই, যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, এই চাঁদাবাজি দান্দাবাজি থেকে এই রাজ্যের মানুষ মুক্তি দিয়েছে, অপশাসন থেকে মুক্তি পেয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা চাঁদাবাজি নেই, আচ্ছা টাকা দিতে হয় না, এটা আমার বক্তব্য নয়। একটা সময় আমরা শুনতাম প্রয়াত রাজীব গান্ধী বলতেন প্রধানমন্ত্রী হিসাবে যে 100 টাকা পাঠালে 20 টাকা এসে পৌঁছতো না, 15 টাকা এসে পৌঁছতো না। রাজনীতির নামে ব্যবসা হয়, তার মানে কি? তার মানে আপনার বাড়িতে যে জল যাচ্ছে লিকগুলো, ওই যে লিকগুলো ছিল, মোদিজি লিকগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের রাজনৈতিক নেতারা মস্তিষ্ক গরম, ব্যবসা বাণিজ্য বন্ধ, লিক হচ্ছে না, ডাইরেক্ট বাড়িতে টাকা পৌঁছে যাচ্ছে, সেখানটাই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাই ওনাকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আজকে মানুষ কাউকে বলতে হয় না, আজকে রাজনীতিকরণ দলীয়করণ উঠে গেছে, নেই। ইচ্ছা করলেও একজন বিধায়ক এমএলএ কেউ করতে পারবে না, কারণ ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে সেখানে জিও টেকিং এর মাধ্যমে প্রত্যেকটা পরিবারে তার বেনিফিট পৌঁছে যাচ্ছে। এটাকে আমরা বলবো না স্বচ্ছ এবং স্বচ্ছ প্রশাসন তৈরি হয়েছে, সুশাসন তৈরি হয়েছে। দীপঙ্কর বাবু সুশাসন বলার চেষ্টা করেছে, তাকে সুশাসন বলবেন? হাজার হাজার মানুষ শরণার্থী, হাজার হাজার মাকে বিধবা হয়েছে, সন্তান হয়েছে, কিডন্যাপ হয়েছে, দর্শন হয়েছে, এটাকে সুশাসন? আর আজকে 6 বছর কয়টা শিবির হয়েছে, কয়টা মাতৃত্ব দাঙ্গা হয়েছে? অপোজিশন লিডার যারা অনেকে আছেন সেখানকার সিনিয়র ব্যক্তিরা, আমি উনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলাম। উনি সেই দিন সেই জায়গায় ছিলেন, আজকে উনি অপোজিশন লিডার, এবং উনি সেই দিন জয়যুক্ত হয়েছেন, এবং জয়যুক্ত হবার পরেও আমরা একটা রক্ষা পাইনি। খোয়াই বুথ সেন্টার থেকে উনি টিএসআর দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, রক্ষা পাইনি। অবশ্যই বিরোধী দল করতাম, অবশ্যই ওনাদের সঙ্গে ছিল, আপনাদের বিরুদ্ধে ছিল। আপনি বছর পর জিজ্ঞাসা করে দেবো, আপনি তো কল্যাণপুরকে বলেছিলেন সময় এসেছে জবাব দেবে, জবাব তো দিয়ে দিয়েছে, থার্ড পজিশনে চলে এসেছে। খবর নিয়ে নিন, এগুলি ভাবুন, সিনিয়র লিডার এগুলি বুঝুন। খালি বুটের জন্য সেখানটায় দাঁড়িয়ে বলা চলবে না। আমি তো বললাম বিধায়ক খোয়াইরও আছে, খোয়াইয়ের অবস্থা সন্ত্রাস, মানুষ খোয়াই যেত না, খোয়াই জেলাতে যেত না, সবাই বলতো সন্ত্রাসের আতুরঘর। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জাতি দাঙ্গা নেই, একটা ভাতৃত্ব দাঙ্গা নেই। আজকে মানুষ সুন্দরভাবে চলছে, হতে পারে আলোচনা, তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবটা শিক্ষা করতে হবে। এই জায়গায় বলবো, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আমরা বলিনি সর্ব শেষ করতে পেরেছি, কাজেই স্বাভাবিক মানুষের চাহিদা থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেখানটায় পরিষ্কার চিত্র আজকে বেশি উঠতে যে কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা বলছেন, ওই দীপঙ্কর বলছে খাদ্য নেই, কোথায় দাঁড়িয়ে বলুন তো? খাদ্যের অভাব বলছে যে, এটি মানুষ, আমি তো বললাম এইখানটায় দাঁড়িয়ে সনদে, এই সদনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা, তাতে করে রাজ্যের মানুষ সামনের দিন আসতে চলবে, দেখবেন কোন জায়গায় আপনারা দাঁড়িয়েছেন, সেটা নিজেরাই বিচার করে বলবেন। কারণ এখনো সময় আছে সেই জায়গা থেকে ফিরে আনো। এখানটায় বলিয়ে শুধু রাজনীতির জন্য রাজনীতি করা সেটা নয়, আমরা এটা মনে করি, কারণ আমরা মনে করি আমরা একটা পরিবার, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, এবং তার সুযোগ তার কাছে পৌঁছতে হবে। তার জন্য সুন্দর সিস্টেম আজকে মোদিজির নেতৃত্বে চালু হয়েছে, এবং তার সুবিধা মতো সেখানটা পেয়ে যাচ্ছে। কৃষকদের ভাতা আজকে চালু হয়েছে বছরে ৬,০০০ টাকা কিষাণ নিধি, একবারও তো বললেন না। কৃষকদের ধান ক্রয় কেন করলেন না? কি দোষ ছিল? কিন্তু বলতেন তো, বঙ্গবন্ধু বলার চেষ্টা করে। তার মানে উদ্দেশ্য কি? আবার মাঝে মধ্যে জনজাতিদের নিয়ে কথাবার্তা। তাহলে কেন বিগত দিন, আজকে কেন একলব্য বিদ্যালয় আজকে 18টা তৈরি হচ্ছে? আজকে কেন এফএসসি 5 সেকেন্ডটা লাগু হয়েছে? এইভাবে ভুলভাবে পরিচালিত করার জন্যই এই রাজ্যটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে, অনেক বছর আমরা পিছিয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আজকে রাজ্যের মানুষ শান্তিতে, কি জাতি কি জনজাতি, এক একটা বছর ইতিহাসটা পেছন থেকে যান না, 80 সাল থেকে তারা ক্ষমতায় ছিল, কাদের নেতৃত্বে এই করে 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 রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। 6 বছর, এই মতো 6 বছর আমরা ক্ষমতা, এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি
সেখানে অপোজিশন, কমিউনিস্ট, কংগ্রেস সবাই আছে, কে ইতিহাস না জানে। এমএলএ পর্যন্ত দুদিনে সেই দিনে নিরাপত্তাহীনতাভুক্ত খুন হয়েছে, মার্ডার হয়েছে। কে দায় নিবে তার? সরকার কে ছিল? মুখ্যমন্ত্রী কে ছিল? মন্ত্রী বিধায়করা পর্যন্ত নিরাপদে থাকতে পারতো না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, মন্ত্রী বিধায়ক এমএলএ এই 6 বছরের মধ্যে। তো এই জায়গায় আমি বলবো, আমাদের সরকার বিশেষ করে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে এবং রাজ্যের নেতৃত্বে আমাদের মানিক সাহাজের নেতৃত্বে চলছে, এবং প্রত্যেকটা মানুষ তার সুযোগও পাচ্ছে। আসে খাদ্যের অভাব নেই, মানুষ খুশিতে আনন্দে সেখানটায়। আমি পাহাড়ে প্রত্যেকটা জায়গায়, আমার বিধানসভা এলাকায় তো পাহাড় রয়েছে, জলের কথা অনেকেই বলে। 42টা ডিপ টিউবওয়েল তৈরি করেছি গত 5 বছর, বাড়ি বাড়ি জল যাচ্ছে সেখানটায়। সারা রাজ্যের সেখানটা যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আমি আমার বিধানসভা আমার জেলাতে যাই। ঠিক আছে, থাকতে পারে কোনো জায়গায় সমস্যা, কিন্তু সেটা করার যে একটা পরিকল্পনা, চেষ্টা, মানুষের কাছে নেওয়া যাওয়া, সরকারের যে ভাবমূর্তি, সেটা কিন্তু পরিষ্কার। আর বিগত দিনের চিত্র, নীতি, আদর্শ একটাই ছিল, মিছিল মিটিং করে দিতে হবে, করতে হবে, আন্দোলন চলবে, নাহলে লড়াই সংগ্রাম, দাঙ্গা হাঙ্গা, চাঁদাবাজি, স্কুলগুলাকে রাজনীতির আতুরঘর আছে। কেন নাই স্কুলগুলো? কেউ কি ন্যায় করেছে? রাজনীতি করা যাবে না? ছাত্র সমাজটাকে গুলিতেই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। ভাবতাম কিছু সংখ্যক কর্মচারী, আরে এটা কি আজকে তো সরকার এটা দেখি না আমরা, কিছু সংখ্যক কর্মচারী মেম্বারশিপ নিয়ে, আরে টিচার, সে এসএফআই সমন্বয়ের মেম্বারশিপ নিয়ে স্কুলে বসে বসে, এই কি কাণ্ড! রাজনীতি কি আমাদের এমন জায়গায় নিয়েছে ক্ষমতা ভোগ করার জন্য? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমরা সেবক, আমরা মনে করি আমরা কাজ করার মানুষ। মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিধানসভার সদনে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করা, প্রত্যেক স্তরে। সেখানে জাতি জনজাতি আমি বুঝি না, যারাই আছি আমরা রাজ্যের, প্রত্যেকটা মানুষের কাজ হতে হবে। তার জন্য আমাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটি বিধায়ক সেখান থেকে আলোচনার মাধ্যমে তার যার বিধানসভায় সেখানটায় কাজ হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারাও আমাদের রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে পরিষ্কারভাবে সেই চিত্রগুলা ভেসে উঠেছে। যদি আমি বলি সেখানটায় বলে না, জেগেও যদি ঘুমায় তাহলে জাগ্রত করা যায় না, আসলে স্বাভাবিক, এটাই বাস্তব কথা। তো এই জায়গাতে এইগুলো অন্তত স্বীকার করা উচিত, যেগুলো আমরা করতে পারিনি। আর আসলে একটা সময়, এমন সময় গেছে ত্রিপুরা রাজ্যে, আমরা হয়তো বা একটু ছোট ছিলাম, একটা রাত্রেও এই রাজ্যে সরকার আছে কি নাই, সেটা বিশেষ করে 93-র পর থেকে আমি বলবো, 96, 98, 2000, 2001, 2003 সরকার যে এই রাজ্যে আছে, গণতন্ত্র কে আছে, আইনের শাসন কে আছে, আমরা একবারের জন্য ভাবতে পারিনি। প্রত্যেকটা রাত্র পাহারা দিয়ে কাটাতে হয়েছে। এই ছিল রাজ্যের 25 বছরের শাসন, পাহারা দিয়ে কাটাতে হয়েছে। গ্রামের মধ্যে মিটিং করে যে কখন কি হবে। আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আজকে সুন্দর পরিবেশ, জাতি জনজাতির মধ্যে মৈত্রীর বন্ধন। আজকে দেখবেন পাহাড়ি বাঙালির মধ্যে বিবাহ বন্ধন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছে, আত্মীয়তার বন্ধন বাড়ছে। স্বাভাবিক, এটাই কি, এটাই নিয়ম। আমরা এক পরিবার একটা জায়গায় থেকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, ছোট মানসিকতা থেকে বেরিয়ে এসে রাজ্যের স্বার্থে, আপামর জনগণের স্বার্থে বিশেষ করে থাকবে ত্রুটি বিচ্যুতি, সেগুলি আগামী দিন শুধরিয়ে আমরা আমাদের চেষ্টা করছি। বলতে হবে, কাজ করলেই সেখানে ত্রুটি থাকতে পারে, আমরা অস্বীকার করিনি। আপনাদের মতো আমরা বলিনি। একসময় শুনতাম বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে, স্বর্ণের রাজ্য তৈরি করে দিয়েছে, যেদিকে যাচ্ছি সোনা তো দূরের কথা, ছাই হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে শুধু বক্তব্যই শুনে গেছি, আর কাজের বেলা কাজ পাই গেছে। যাই হোক, সবাইকে বলবো, সমস্ত কিছু ছেড়ে এসে শুধু বিরোধিতা করার জন্য নয়, সার্বিক রাজ্যের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে সেখানটায় আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণকে সমর্থন করা উচিত। এবং আমরা নিশ্চিত, আমরা বলে দিয়ে যাই, যতটুকু সম্ভব আপনারাও সেখান থেকে বেরিয়ে আসবে। আগামী দিন আপনাদেরও পথ চলা সুগম হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকেই যাবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ইসলাম উদ্দিন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি আমাদের রাজ্যে মহামান্য রাজ্যপাল তার ভাষণে
ভাষণ রেখেছেন। এই ভাষণের মধ্যে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের কিছু কর্মসূচি এই রাজ্যপালের ভাষণের মধ্যেই তিনি উল্লেখ করেছেন। তো আমি সেই মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপরে, ভাষণের উপরেই যে দু চারটি বিষয় তার সংশোধনী এনেছি, তার উপরেই আমি আলোচনা করতে চাই। তো আমাদের রাজ্যের ইতিহাসে মহামান্য রাজ্যপাল আমাদের সারা রাজ্যে বিভিন্ন জেলায় তিনি প্রশাসনিক মিটিং করেছেন এবং বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন এবং যেটা আমাদের উত্তর জেলার মধ্যে জেলা শাসকের অফিসে প্রশাসনিক মিটিং করেন, সেখান থেকে আমার বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা 4টা চা বাগান রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার বক্তব্যে আমাদের রাজ্যে যারা যুবকরা রয়েছেন তারা নেশায় বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন। আমাদের রাজ্যে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে, এদের সম্পর্কে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম মাননীয় রাজ্যপাল তার বক্তব্যে, সরকারের লিখিত বক্তব্যের বাইরে হয়তো তিনি এই বিষয়গুলি উল্লেখ করবেন, কিন্তু তিনি সেখানে আমাদের রাজ্যের মধ্যে শিশু নিখোঁজ, শিশুরা বিক্রি হয়ে যাচ্ছে, মানব পাচার হচ্ছে, আমাদের রাজ্যে নেশায় ঢুকছে, আমাদের রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব, এই বিষয়গুলি তিনি উল্লেখ করেননি। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, এই অংশের মানুষ আমরা বসবাস করছি। আর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের কিছু সংস্থা রয়েছে, সেখান থেকে ছাত্রদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে নিগম রয়েছে সেই নিগম থেকে তাদের জন্য শিক্ষার লোন, তাদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে তারা পাথর ব্যবসা, আগর ব্যবসা, গরু ব্যবসা, এ ধরনের ব্যবসার সঙ্গে তারা যুক্ত। তারা এই ব্যবসাগুলি চালিয়ে যাচ্ছেন। তারা আগরতলা শহর বা ধর্মনগর শহরের মধ্যে ব্যবসা করার মতো তাদের হাতে পুঁজি নেই। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বাজার তৈরি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি সেগুলি বেদখল হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলা হচ্ছে। এই বিষয়গুলির বিরুদ্ধে যখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব বা ওই অংশের মানুষের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয় তখন তার কোনো নিষ্পত্তি হয় না। তো মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই মানুষের আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে উদয়পুরের কিল্লা থানা এলাকার রাইয়াবাড়িতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা 40 থেকে 50 বছর ওই এলাকার মধ্যে বসবাস করছেন, পরপর দুইবার একটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পরপর দুইবার আক্রমণ হলো। সর্বশেষ যে আক্রমণটা হলো এই ডিসেম্বর মাসে, একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাদের যে বাছার বছর রাবার বাগান ধ্বংস করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস
সেখানে আসবে, বাধা দেওয়া হলো। পুলিশ মহকুমা আধিকারিক পুলিশের সামনেই, টিএসআরের সামনেই এই ঘটনাগুলি ঘটলো। আর আপনারা যারা বলছেন এই রাজ্যের মধ্যে সুশাসন রয়েছে, আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই রাজ্যের বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, এই রাজ্যের মধ্যে কংগ্রেস ইউডিএফের সরকার 5 বছর ছিল, আমরা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আমরা আতঙ্কিত ছিলাম না। আমাদের রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারছি। এই রাজ্যের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই ভয়ের পরিবেশের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি যে বক্তব্য পেশ করেছেন, যে ভাষণ রেখেছেন, তার কোনো উল্লেখ নেই। দ্বিতীয় যে বিষয়টা বলবো, মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে বলেছেন, আগর চুরাইবাড়ি থেকে দুবাইতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আগর তেল, আগর একটা অর্থকরী ফসল, সেখানে তৈল উৎপাদন হয়, সুগন্ধি তৈল উৎপাদন হয়। এই আগর রাজ্য সরকারের উদ্যোগে চুরাইবাড়ি না, উত্তর ফুলবাড়ি থেকে দুবাইতে পাঠিয়েছেন। যে ব্যবসায়ী দুবাইতে পাঠিয়েছেন, ওনার আত্মীয় রয়েছে দুবাইতে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগিতা করেছেন, ঠিক আছে। এই আগর চাষ হয় আমাদের রাজ্যের উত্তর জেলার কদমতলা, অবিভক্ত কদমতলা ব্লক এলাকার জুলাই বাসাতে 1980 সাল থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের ধর্মনগর মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় আগর তার বিস্তার লাভ করে। ওই এলাকার যারা ব্যবসায়ী তারা বিভিন্নভাবে শিল্প ইউনিট বা আগর ডেক বসিয়ে ক্ষুদ্র কারখানা তার তৈরি করেন, এবং সেখান থেকে আগর তেল উৎপাদন করে আসাম হয়ে, মহারাষ্ট্রের মুম্বাই হয়ে মধ্যপ্রাচ্যের দেশে বিক্রি হতো। কিন্তু রাজ্য সরকার ক্ষমতায় 2018 সাল পরে এই রাজ্যের বিধানসভায়, এই রাজ্যের সরকার বিধানসভা পরিবর্তনের পর যে পরিস্থিতি, রাজ্য সরকার আগর সম্পর্কে ভাবছেন না তা আমি বলবো না, আগর সম্পর্কে ভাবছেন, কিন্তু তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি দূরীকরণের জন্য মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। বিশেষ করে আগর যারা ব্যবসা করেন, যারা শিল্প ইউনিট তৈরি করেছেন, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। 2-3 জন লাইসেন্স পেয়েছেন, কিন্তু ওই এলাকার মধ্যে, উত্তর জেলা এলাকার মধ্যে 50 থেকে 60টা আগর শিল্প ইউনিট রয়েছে। তার লাইসেন্স পেতে হলে 2 থেকে 2.5 একর সেখানে জমি থাকতে হয়, তার উপরে 5 থেকে 7 বছরের আগর গাছ থাকতে হয়। সব কৃষকের, সব ইন্ডাস্ট্রির মালিকের কিন্তু সেই ব্যবস্থা নেই, তাহলে লাইসেন্স পেতে গেলে সমস্যা হয়। তো আগর যারা গাছ কাটেন, আগর গাছ কাটার ক্ষেত্রে যেমন বন দপ্তরের সেখানে তাদের পারমিশন লাগে, সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার যে তেল যারা উৎপাদন করেন এবং সেখানে গাছ পরিবহনের ক্ষেত্রে, তেল পরিবহনের ক্ষেত্রে সেখানে ফরেস্ট এবং পুলিশের সেখানে বাধা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের দাবি হচ্ছে যে এখানে আমাদের রাজ্যের রাবার সহজে তার কোষ উৎপাদন হয়, সাপ্লাই হয়। এই আগরটাকে যদি টেকনোলজি মিশনে পরে দপ্তরের আইন সংশোধন করে এটাকে যদি ওই রাবার বা এগ্রিকালচারে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই এলাকায় যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উপকার হতো। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা উল্লেখ নেই। এই বাধাগুলি যদি তৈরি হতো, আগামী দিনে লাভ হতো। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের বিশেষ করে রাস্তাঘাট, গ্রামীণ যে রাস্তাঘাটগুলি, যারা সুশাসনের কথা বলছেন, ফেজারিগঞ্জের বিধায়কগণ, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের সময় এমন কোন রাস্তা নেই যে বিক্সলিং নেই সারা রাজ্যের মধ্যে। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যের যে গ্রামীণ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলির অবস্থা বেহাল। হ্যাঁ, রাস্তাঘাট হচ্ছে, সিসি রোড হচ্ছে, পেপার ব্লক দিয়ে রাস্তা হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60 থেকে 5টা যেখানে গ্রামীণ রাস্তা রয়েছে, 300 থেকে 400 পরিবার মানুষ বসবাস করেন। 100 মিটার হয়েছে, 150 মিটার হয়েছে, স্যাংশন হয়েছে 500 মিটার, কাজ করেছেন 300 মিটার, 200 মিটার উদাও। এই পরিস্থিতিতে মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে অন্ততপক্ষে গ্রামীণ রাস্তাগুলির যে বেহাল অবস্থা রয়েছে, তো যারা গ্রাম পঞ্চায়েতের, যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কর্মকর্তা রয়েছেন, যারা পঞ্চায়েতের কাজ পরিচালনা করেন,
যারা ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব, এই যে পেপার ব্লক, সিসি রোড, 500 মিটার সেকশন, 300 মিটার হচ্ছে, 200 মিটার হচ্ছে না, যারা নির্বাচিত ওই এলাকার প্রধান উপপ্রধান রয়েছেন এই 6 বৎসরে তাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন, এগুলি দেখলে পরেই বোঝা যায় টাকাগুলি কোথায় যাচ্ছে। সমস্ত স্তরে দুর্নীতির বাসা বেঁধে, সেখানে কোনো মনিটরিং নেই, কোনো ধরনের চেক আপ নেই, কাজ করার কোনো সুযোগ নেই, সেখানে বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, পিডব্লিউ দপ্তরের রাস্তা আমার বিধানসভা এলাকার মধ্যে, আমার মহকুমার মধ্যে এই রাস্তাগুলির অবস্থা বেহাল। 5 বৎসরে 3 থেকে 4 বার মেনটেন্যান্স হয়েছে। পয়েন্ট অফ অর্ডার, আমি ডিস্টার্ব করতে চাইছি না, তবু জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই, মাননীয় বিধায়ক মহোদয়, আপনি কদমতলা থেকে নির্বাচিত। যেহেতু আপনি ওই এলাকার মানুষের দ্বারা নির্বাচিত, আপনার নিজেরও দায়িত্ব আছে ওই বিধানসভা কেন্দ্রে। যদি এরকম কোনো স্পেসিফিক এলিগেশন থাকে যে 500 মিটার রাস্তার মধ্যে 300 মিটার করে 200 মিটার হয়নি, আপনি পার্টিকুলারলি কি তার জন্য স্টেপ নিয়েছেন? ঠিক আছে, এটা আপনি মেনশন করবেন যে আপনি কি স্টেপ নিয়েছেন, কাকে চিঠি দিয়েছেন, কোন কোন অফিসিয়ালকে দিয়েছেন, এটা ইউ হ্যাভ টু মেনশন ইট না। ঠিক আছে। ইউ হ্যাভ সেম রেসপন্সিবিলিটি। আপনারাও দেখতে পাচ্ছেন। উপাধ্যক্ষ মহোদয়, উনার বক্তব্য আমি একটু শুনেছিলাম, রায়াবাড়ির বিষয়ে উনি উল্লেখ করেছেন। তো পয়েন্ট অফ অর্ডার, বিষয় হচ্ছে কি, রায়াবাড়ির বিষয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা কোর্টের মধ্যে চলছে। বিষয় হচ্ছে রায়াবাড়ির বিষয়ে উনি বলছেন যে না, ঘটনা তো এখানে কি হচ্ছে, নেই নেই নেই, আমি রায়াবাড়ি ওই জায়গাটা হচ্ছে ওইখানে জমাতিয়ারার দীর্ঘ বছরের বসবাস ওইখানে উনি 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 নিজেই গিয়েছিলেন ওইখানে পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন জিতেন বাবু। ঠিক আছে, জিতেন বাবু চেষ্টা করছেন, ওকে, চেষ্টা করছেন, এটা গিয়ে বারবার ওইখানে গিয়ে উনি করছেন। এইটা জায়গাটা কোর্টের রায়ের ব্যাপার আছে, এটা বলতে হবে না। এবং দায়ী আমরা বলেছিল উনি ওই এলাকা বিধায়ক, ওরা উনি ওই এলাকার বিধায়ক, ওরা 99% জমা দিয়ে বলে মিছিল করেছে এই সিপিএম এর দল। কোন সমাজকে ওরা ঠিক রাখতে চাইছে না। এখানে কোর্টের রায়ের ব্যাপার আছে, সেভাবে সবাইকে বলে চলবে না। 1992 সন থেকে এটা বলা চলে না। সমাজকে ওরা রাখতে চাইছে না। এইভাবে বলা যায় না, অন্য ওরা এইভাবে চক্রান্ত করছে। ওইখানে গিয়ে এটা কোর্টের মধ্যে আসে, অবশ্যই এটা কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। স্যার এক মিনিট, এটা রায়বাড়ির বিষয়টা, এটা কোর্টের মধ্যে লড়াই হয়েছে, হওয়ার পর পুরাটাই জমাতি আহতার পাড়ার পক্ষে এটা রায় হয়েছে। প্রশাসন ওইখানে গিয়েছে, করেছে, ওইখানে মানছে না। ওনারা এখানে বারবার গিয়ে এই জিতেন চৌধুরী মহোদয় ওইখানে গিয়ে দুইবার ওইখানে গিয়ে উনি ওটাকে উত্তেজনা সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা সবসময়, এর আগেও দেখা গেছে এর সময় ওরা এরকমই করেছে ওইখানে। ঠিক আছে, বসেন মাননীয় সদস্য। হ্যাঁ বলেন। তো আমার আলোচনাতে ছিল মাননীয় রাজ্যপালের তাড়াতাড়ি করেন, সময় শেষ হচ্ছে। পূর্ত দপ্তরে যে রাস্তাগুলি সম্পর্কে যার বেহাল দশা অবস্থা তৈরি হয়েছে, মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। গত 5 বৎসরে 6 বৎসরে 3 থেকে 4 বার পূর্ত দপ্তরের সড়কগুলি তার মেনটেনেন্স বা সংস্কার হয়েছে। বছর যেতে না যেতেই একই অবস্থা, দপ্তরের কোনো মনিটরিং নেই, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি দেখি, মাননীয় রাজ্যপাল তার বক্তব্য বলেছেন যে জাতীয় সড়ক সম্পর্কে চুরাইবাড়ি থেকে আমাদের যে লাইফ লাইন, চুরাইবাড়ি থেকে পানিসাগর পর্যন্ত বেহাল অবস্থা। আমাদের যেটা কুর্তি ব্রিজ থেকে কদমতলা হয়ে ধর্মনগর পর্যন্ত, মাননীয় রাজ্যপাল কিছুদিন পূর্বে এই রাস্তা দিয়ে রানীবাড়িতে চলে গিয়েছেন। এটা বিকল্প সড়ক, গাড়ি ঘোড়া চালানোর কোনো পরিস্থিতি, বেহাল অবস্থা, সেগুলি মেনটেন্যান্সের কোনো খোঁজখবর নেই। এটা বেহাল পরিস্থিতি আমাদের রাজ্যে, বিশেষ করে পিডব্লিউডি এবং জাতীয় সড়কগুলির অবস্থা সেখানে তৈরি হয়েছে। যে বিকল্প সড়কটা মাননীয় মন্ত্রীরা বলছেন 2.5 ঘন্টায়
কৈলাসহর থেকে আগরতলাতে আসা যায়, ভালো কথা। কিন্তু ধর্মনগর মহকুমা রাগনা থেকে বরগুল হয়ে কদমতলা হয়ে কুর্তি ব্রিজ পর্যন্ত 2021 সালে কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত এই অংশের মধ্যে, এই পাঠটার মধ্যে এখন পর্যন্ত যে যে এজেন্সি, সেখানে কাজ বন্ধ। এটা কি কারণে বন্ধ রয়েছে, কাজ হচ্ছে না কেন দ্রুতগতিতে, তার কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে নেই। এই পরিস্থিতিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, বিদ্যুৎ দপ্তর, মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে কেন্দ্রীয় প্রকল্প আমাদের রাজ্যের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তার বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে সেখানে উল্লেখ রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত এই যে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে, যারা বিদ্যুৎ গ্রাহক, স্মার্ট মিটারের মধ্যে যে রিচার্জ সিস্টেম চালু হয়েছে, গ্রাহকরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 500 টাকা দিয়ে রিচার্জ করালে পরে 10 দিন 15 দিন যায়, আবার সেখানে 1000 টাকা দিয়ে রিচার্জ করালে পরে 1.5 থেকে 2 মাস যায়। এটা গরিব মানুষ। এই যে সিস্টেম চালু হওয়ার পরে তার অভিযোগ দেবেন বিদ্যুৎ দপ্তরে যারা কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে এটা আমাদের হাতে ক্ষমতা নেই, সব অনলাইন হয়ে গেছে, আগরতলাতে কমপ্লেন করতে হবে। এই পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, তার কোনো উল্লেখ বিদ্যুৎ দপ্তর সম্পর্কে, বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে যে অনিয়ম সৃষ্টি হয়েছে, গ্রাহকরা সেখানে দুর্দশা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্যে নেই। আমি যে বিষয়টা বলতে চাই, এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের দুবার কৃষকরা মাননীয় সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকালকে রাজ্যের কৃষিমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন তাদেরকে সাহায্য দেওয়া হবে। তো আমার বিধানসভা এলাকায় কদমতলা ব্লক, সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে বেলডাব্লিউ স্টোররা রয়েছে, পঞ্চায়েতের যারা কর্মকর্তা রয়েছেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যারা সেক্টর অফিসার, কৃষির সঙ্গে যুক্ত যে সমস্ত অফিসাররা রয়েছেন, আমরা সেখানে কথা বলার পর আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় তারা গিয়েছেন, কিন্তু এলাকা থেকে, পঞ্চায়েত থেকে যে তালিকাটা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কৃষকদের মধ্যে একটা বিরাট অংশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম সেখানে বাদ দেওয়া হয়েছে। এবং যে তালিকা তৈরি করেছেন, এই তালিকা তৈরির পর সেই তালিকা থেকে আমরা আমাদের পক্ষ থেকে ওই এলাকার যারা কৃষক রয়েছেন, কৃষকদের পক্ষ থেকে এসএ অফিসে যিনি এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট, তার কাছে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এরপরেই সেখানে এই লিস্টে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের সেখানে নাম যুক্ত হয়নি। মাননীয় রাজ্যপাল সেখানে কৃষক এবং কৃষকদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা সেখানে সরকার সাত সরকার বিকাশের কথা বলছেন, কিন্তু পঞ্চায়েতগুলিতে বিভিন্ন যে প্রকল্প, বিভিন্ন যে স্কিম রয়েছে, সেগুলি বন্টনের ক্ষেত্রে যে অনিয়ম রয়েছে, সেখানে যে দলবাদী হচ্ছে, তা বন্ধের কোনো উল্লেখ নেই। এই কয়েকটা বিষয় বলে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তাকে যুক্ত করার জন্য মাননীয় স্পিকার মহোদয় যুক্ত করার জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য সিতাফাজ্জল হোসেন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, যত্ন খুলুন। আজকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণপ্রিয় বক্সনগরের গণদেবতাদেরকে, কারণ ওনাদের অশেষ আশীর্বাদে আমি আজকে এই বিধানসভায় দাঁড়িয়েছি। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার স্যারকে, যে আজকে এই পবিত্র বিধানসভায়
যে এই বিধানসভার প্রতিটি কথা সারা ত্রিপুরা রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ শ্রবণ করছেন, দেখছেন। সেই পবিত্র বিধানসভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার মাননীয় স্পিকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, এই ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে, আজকে আমাদের এই যে রাষ্ট্রবাদী সরকার ত্রিপুরা রাজ্যে, যদিও বয়স হয়েছে প্রায় 6 বছর, কিন্তু উনি কাজ করার সুযোগ পেয়েছেন প্রায় 3 বছর। কারণ আমরা 18 সালের পর থেকে আমরা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আমরা করোনা মহামারীতে আক্রান্ত ছিলাম 2.5 থেকে 3 বছর আমাদের ত্রিপুরা রাজ্যে সরকার ফর্ম করার পরপরই। তো যার জন্য 2.5 থেকে 3 বছর আমরা এইভাবে কেটে গেল ঘরে বসে থেকে। উনি 3 বছর সুযোগ পেয়েছেন, 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে গেছেন। আজকে মাঝখানে 5 বছর বাদ দিলে 35 বছরে যে আমাদের অপোজিট বন্ধু সরকারটা ছিল, তারা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে উন্নয়ন এইভাবে করা যাবে। যার জন্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সেকেন্ড থিং, ত্রয়োদশ বিধানসভা অধিবেশনে প্রথম দিনে অর্থাৎ গত 5 তারিখে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ রেখেছেন, ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যের মানুষের যে আগামী দিনের যে আমাদের উন্নয়ন কি হয়েছে সেগুলো নিয়ে এখানে আমাদের 92 অর্থাৎ 92টা প্যারা ওনার বক্তব্যে উঠে এসেছে। উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমি একজন বিধানসভার সদস্য হিসাবে বলবো যে উনি যে 92টা প্যারা হয়তোবা কেউ না কেউ ওনাকে লিখে দিয়েছেন, এটাতে অত্যন্ত ছোট হয়েছে। যিনি 1 ঘন্টায় উনি পড়তে পেরেছেন। শুধু 92টা প্যারা দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন শেষ করা যাবে না। তার যথেষ্ট প্রমাণ আমার মহামান্য রাজ্যপালজি যে ভাষণটা 92 প্যারার মধ্যে রেখেছেন, তার সমর্থনে আমার পরিষদীয় দলের নেতা শ্রদ্ধেয় রতননাথ মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, আমি নতুন, আপনাদের মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে ভুল ভ্রান্তি হয় দয়া করে ক্ষমার চোখে দেখবেন। তো 1 ঘন্টা উনি উনার ভাষণের সমর্থনে ভাষণ রেখেছেন। তারপরেও আজকের দিনে আমাদের 3 জন আমাদের সদস্য ভাষণ রেখেছেন, তাও এই 2-3 ঘন্টার মধ্যে আমাদের উন্নয়নের কথা শেষ করতে পারেনি। আর আমি আজকে আমাদের রাজ্যপাল মহোদয়ের ভাষণের সমর্থনে যে ভাষণ রাখতে দাঁড়িয়েছি, আমার মনে হয় না আমার যে অভিজ্ঞতা, ভারতবর্ষের উন্নয়ন তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে চলছে, সেই উন্নয়নের গতিধারা আজকে আপনাদের সামনে শুধু আমি নয়, আমাদের এখানে 34 জন আমাদের বিধানসভার সদস্য আছেন। 1 ঘন্টা করে যদি টাইম দেওয়া হয়, 34 ঘন্টাও আমাদের উন্নয়ন, আমার নরেন্দ্র মোদীর উন্নয়ন শেষ হবে না। তার জন্য বলছি, আমি আজকে আমার এই মাননীয় রাজ্যপালের বক্তব্যের সমর্থনে আমি 2-4টি কথা বলবো, যেগুলো শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের মানুষ, আমার নরেন্দ্র মোদী যেই জায়গায় ভারতটাকে আজকে পৌঁছে দিয়েছেন, স্বাধীনতার 49 শতাব্দীর 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে 20 শতাব্দীর 24 সাল চলছে। আজকে প্রায় 76 বছর চলে গেছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাসে
ভারতবর্ষের কোনো লোক স্বপ্নেও ভাবেনি ডেভেলপমেন্ট এইভাবে করা যায়, মানুষের কাজ এইভাবে করা যায়। এই কয়েকটি কথা আমি বলবো। আজকে আমার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ওই নরেন্দ্র মোদীর শিষ্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি যেভাবে উন্নয়নের ধারাকে নিয়ে যাচ্ছেন, সেই ধারার যেগুলো কোনোদিনও মানুষে কল্পনা করতে পারেনি, এই থেকে 4-5টি কথা আমি তুলে ধরব। তার আগে আমি একটু আমার যেখানে আমার ভাই ইসলাম উদ্দিন সাহেব দুটো কথা বলে গেছেন, এই দুটো কথার আমি উত্তর দিতে চাই। উনি বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, বেদখল হচ্ছে। আমার মাননীয় সদস্য সাহেব, ভাই কেন বললাম, আমার জাতি ভাই, উনি ওয়াকফ বোর্ড বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, কারণ উনি তো জন্মলগ্ন থেকে আমার মনে হয় সিপিএম করছেন। সিপিএম তো মুসলমানদের মাথায় শুধু টুপি পরিয়েছে, মুসলমানের উন্নতি কোনোদিন করেনি। ওই বিল্ডিং গুলো কিসের বিল্ডিং সেটা উনি জানে না। উনি 25 বছর সিপিএম কে বোকা বানিয়ে, মুসলমানকে বোকা বানিয়েছেন, যারা তাদেরকে সাথ দিয়েছেন। আজকে ওই ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বেকার শেড হচ্ছে, মহিলাদের জন্য কি হচ্ছে, থাকার জায়গা হচ্ছে মহিলা স্টুডেন্টদের জন্য। আপনি পানিসাগর আর গিয়ে ওই জায়গার কথা বললে চলবে না। সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানের কথা চিন্তা করুন, 6 লক্ষ মুসলমানের কথা চিন্তা করুন। লজ্জা থাকলে এখানে কথা বলতেন না। তার কারণ 25 বছরে এই সিপিএম 0.8% চাকরি দিয়েছে সিপিএম মুসলমানদেরকে। আজকের দিনে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী 4% চাকরি মুসলমানের জন্য। কোথায় লজ্জা থাকার দরকার আছে? মুসলমান নামের কলঙ্ক। 25 বছর 0.8% গ্যারান্টি দিয়ে বলছি। কোথায় আপনার ছিল ওই মুসলমানরা? শুধু টুপি পরিয়েছেন মুসলমানদেরকে। লজ্জা থাকার দরকার আছে। কথা বলতে চিন্তা করে বলবেন। একা মুসলমান নয়, মুসলমান জাতিকে আর কত পিছিয়ে নিয়ে যাবেন, আর কত মারুদণ্ড বাঁকা করে রাখবেন? তাদেরকে সোজা হয়ে দাঁড়াতে দিন। বলছি, আরেকজন আমার অপোজিট দলের বন্ধু বলছে, কি বলছে যে রেগার কাজে আমার বয়োজ্যেষ্ঠ মহাশয় বলছে রেগার কাজে কে বলেছেন হ্যাঁ কে বলেছেন বয়োজ্যেষ্ঠ? আমার জিতেন বাবু বলেছে। আচ্ছা, বলুন। জিতেন বাবু বলেছে, শুনুন। জিতেন বাবু বলেছিল, কি বলেছিল? রেগার কাজে জিতেন বাবু সমর্থন করেছিল। যখন শ্যামল বাবু বলছিল, জিতেন বাবু বলছে ঠিক আছে হাতে তালে দিবি। তখন কি বলছে? রেগার কাজে 2014 থেকে 18 পর্যন্ত বড় অ্যামাউন্ট এসেছিল, টাকা ছিল। 18 পরে টাকাটা কমে গেছে। কেন? আমি বলছি শুনুন। 2018 আগে প্রচুর টাকা রেগাতে এসে আমরা খরচ দেখাতে পেরেছি দিল্লি থেকে যে আমরা এত টাকা রেগা খরচ করেছি। বলছি কি, 2018 আগে সরকার ছিল ওই বন্ধুদের সরকার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমার বক্সনগরের সুনামুরার এসডিএম এর কাছে, ওই 2018 সালের আগে অনেক সিডিএম এর বাড়ির পুকুর টুকুর যা আছে মোড়া মানুষের নামে রেগার নামে টাকা উঠত। তখন এখন যথেষ্ট প্রমাণ। ওই দিল্লি থেকে যখন রেগার কাজ ইনভেস্টিগেশন করার জন্য ত্রিপুরাতে আসছিল, ত্রিপুরার আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার সামথিং। ওই দিল্লি থেকে এসে দেখলো যে 12,000 বর্গ কিলোমিটার জায়গা তার পুকুর করে দিচ্ছে। টাকাগুলো কোথায় গেছে? ওই টিনের বাক্স গেছে। কোথায় টিনের বাক্স? প্রতি পঞ্চায়েতে ক্যাশ পেমেন্ট করা হতো। ওই যে নেতারা যে পঞ্চায়েতের সামনে টিনের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতো, প্রত্যেক রেগার কর্মীকে বলতো $500 টিনের বাক্স, $500 টিনের বাক্স। সেভাবে যেত। আর নেতাদের বাড়ির শালা শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে বাড়িতে বসে থাকতো। প্রতি নেতার 25 টাকা হাজিরা। একটা পুকুর কাটা হতো 1000 লেবারের, প্র্যাকটিক্যাল কাটা হতো 200, বাকি 800 এই নেতাদের পকেটে যেত। আজকের দিনে আমার নরেন্দ্র ভাই মোদী मैं नहीं खाएगा
किसी को खाने के लिए नहीं देगा। তখন রেগার কাজে জিউটেক হয়ে গেছে, চুরির কোনো রাস্তা নেই। যে শ্রমিক প্রকৃত শ্রমিক কাজ করবে সেই টাকা পাবে। ওই চুরি করা বন্ধুগুলো আর ওই রেগার সাইডে যেতে পারে না, যার জন্য এখন আর চুরি হয় না, রেগার বাজেট কমে গেছে। এই কারণে কমেছে, এটার উত্তর। শুনে নিন, আজকে কথা বলবেন না, কথা বলবেন না, কারণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে এসেছি। নমি প্যারাশুটে নামিনি, আমার জায়গা আমাকে কথা বলতে দিন। আমার শেষ হলে পালিয়ে যাব না, আমি এখান থেকে শুনে যাব আমি কি মিথ্যা বলেছি। প্লিজ কথা বলবেন না, আপনারা সিনিয়র, আমাকে বলতে দিন। আপনি বলুন। সেটা আমার অধিকার, আমার মাননীয় স্পিকার সাহেব দিয়েছেন। আপনি বলুন, অন্য কথা না বলে কাজের কথা বলুন। বলছি আজকে কি বলছে, আজকে এখানে বুজুর্গ নেতা, বহুত পুরনো, 30 বছরের, 25 বছরের, 15 বছরের মিলে, আমার 2 দিন হলো এখানের বয়স। দেখলাম কি এখানে যারা সিনিয়র, এই পবিত্র বিধানসভার মধ্যে অশ্লীল ভাবে কথা বলে, বিনা কারণে সময় নষ্ট করে বারবার দাঁড়ায়, উঠে আর বসে, দাঁড়ায়, শুধু শুধু বিনা কারণে করে। বলছি সেগুলো কে বলছে। এর আগে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ স্বপ্নেও দেখিনি যে কাজটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী 20 শতাব্দীর পর করেছে। এর আগে একটি কথা বলতে চাই, ভারতবর্ষে 2 জন প্রধানমন্ত্রী আছেন যাদেরকে সারা ভারতবর্ষের বাচ্চা থেকে সবাই চিনে। 2 জন প্রধানমন্ত্রী, একজন 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 10 বছর ছিলেন, আরেকজন 14 থেকে 24। কেন চিনেন? এই কারণে চিনেন, 2 জন প্রধানমন্ত্রী, একজন হলেন মনমোহন সিং। বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন মনমোহন সিং সম্বন্ধে, বলবে কি একটা পরিবারের রাবাস্টাম, একটা পরিবারের রাবাস্টাম ছিলেন তিনি, একজন প্রধানমন্ত্রী। ওই পরিবারের কথা ছাড়া ঘর থেকে বেরোতেন না। এই যে রাবার স্টাম্পটা, ওই সময়কার মানুষ, ওই সময়কার প্রতিটি স্টেটের মুখ্যমন্ত্রীরা ভয় পেত কার কপালে এই রাবার স্টাম্প পড়ে যায়। ভুল করে 2011 সালে পশ্চিমবঙ্গে একটা মহিলার কপালে পড়েছিল। আজকে সারা বিশ্বে ওই মহিলা নাম উজ্জ্বল আছে। বালিচুর, কয়লা চুর, গরু চুর, ছাগল চুর, সব মন্ত্রী সভাটি জেলে ঢুকছে। বিশ্ব চুরের নামে, রানী নামে পরিচিত সেই সিলটা 11 সালে ওই দিদির কপালে পড়ছিল। এই জন্য অনেকে ভয়ে থাকতো ওই সময়। এরপরে নাম পেতাম না, আমার দাদা। এরপরে আসেন পরের 14 থেকে 2024 সালের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের যে কোনো ঘরে যাবেন, জিজ্ঞেস করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাচ্চাটাও বলে দেবে নরেন্দ্র ভাই মোদী, উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি, সেই নরেন্দ্র ভাই মোদীর নাম বলবে। কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে? শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাব মিথ্যে কথা বললে। আপনি বলুন। মন্ত্রী শুনেন, শেষ করতে দিন প্লিজ, প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ যতক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না আউট না করবে, এই বিধানসভা কোনোদিন পবিত্র হবে না। কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপর জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে, ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমানের আমি প্রতিনিধি। সময় যখন হবে, যখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের মালা দিয়ে দেবে। যখন সময় হয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানানোর সময় হলে ডেকে নেবে। এটা নরেন্দ্র মোদীর শিক্ষা, এটা ভাওতাবাজির শিক্ষা নয়। বলছি শুনুন, কেন নরেন্দ্র মোদীকে সবাই চিনে, বাচ্চা চিনে? আমাদের 3টা জায়গা আছে স্যার। একটা হলো স্বর্গলোক, একটা হলো মর্তলোক, আর একটা হলো পাতাল লোক। স্বর্গলোকে দেবতারা থাকে,